ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু ইউর হেলথ, ইট কজেস ক্যান্সার। অমাবস্যার অন্ধকারে পথঘাট কালো হয়ে আছে। হাইরোডে ওঠা না পর্যন্ত স্ট্রিট ল্যাম্পের আলো চোখে পড়ল না। গাড়ির হেডলাইটই ভরসা তখন। আমার যে কি সাংঘাতিক উত্তেজনায় ওই সময় গাড়ি চালাচ্ছিলাম তা শুধু আমিই জানি। হাতের আঙুলের বশ স্টিয়ারিং মানছিল না। যেন তেন প্রকারে এই মুহূর্তে আমাকে মেহুলিদের কাছে যেতে হবে। ওখানে আগুন লেগেছে। জানি না এতক্ষণে আর কতটা সর্বনাশ হয়ে গিয়েছে বাড়িটা। আমি যদি এখন কলকাতায় থাকতাম তাহলে কত আগেই পৌঁছে যেতাম ওদের কাছে। হাতের আঙুল স্টিয়ারিংয়ের ওপর, দুর্দান্ত গতি ধরে ছুটে যাচ্ছে সামনে। আর ঠিক ওই সময় উল্টো দিক থেকে বিশাল একটা পাহাড়ের মতন অন্য একটা গাড়ি আমার মুখোমুখি ছুটে আসছে। ঝাঁপিয়ে পড়ল সে আমার উপর। মুখোমুখি সংঘর্ষে দুর্দমনীয় গতি, কান ফাটানো শব্দ, চূড়ান্ত সর্বনাশ। সব জায়গায় সবাইকে যেতে নেই। সবার সবসময় সবার সমাগম পছন্দ নাও হতে পারে। কারোর ব্যক্তিগত পছন্দের গুরুত্ব দেওয়া উচিত কখনো কখনো। বেলগাছটা সে তার গাছের তলার মাটি ও নিজের ভিটে আগলে পাহারায় বসে আছে। আরো চাই করে তাকে ঠাই নাড়া করতে চাইলে এমনই হবে। ব্রহ্মদৈত্য সাবধান করেছিলেন, কিন্তু তা শুনল না ওরা। তারপর কি হলো জানতে হলে শুনতে থাকুন তিনি তার কলমে গা ছমছমে বেলগাছ। বড় বৌমা, ও বড় বৌমা, আর দু আতা ভাত দাও। বড় কোকার পাত যে খালি। আরে না, আমি আর পারবো না। ও পারবে। আর একটা মাছ আর খানিক ভাত দাও বড় বৌমা। হ্যাঁ মা, এই দি। বলি মেজ বৌমা, যাও দইটা আনো এবার, খাওয়া যে শেষের পথে। আনছি এক্ষুনি। বলি সেজ বৌমা, তোর ঘরে কি ঘিয়ে বাজা চিড়ে পাঠানো হয়েছে? হ্যাঁ আগে হ্যাঁ মা, আমি নিজে গিয়ে ও ঘরে দিয়ে এসেছি। বেশ বেশ, নারী সুখ করছে তো। এখন ওই কর ভাজা বুঝি খেতে হবে তাকে। আর কটাই বা দিন, এই ষষ্ঠী পুজো তো হয়েই এলো। ও হ্যাঁ, মনে পড়েছে। তা হ্যাঁ রে ছোট কোকা, মুকুজ্জ বাড়ি গিয়েছিলে? ঠাকুর মশাইকে বলে এসো তো? এই অবেলায় যাব মা? দেখো যেন ভুলে যেও না। মা এবার আপনি চলুন, খেয়ে নেবেন, অনেক বেলা হলো। আমি বেনুকে বলেছি সে আপনার ঘরে খাবার দিয়ে এসেছে। দুধটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, বেদবা মানুষের আবার খাওয়া। যাচ্ছি, ছেলেরা খাচ্ছে তাই একটু দেখছি দু চোখ ভরে। এখন তো আর নিজের হাতে বেড়ে দিতে পারিনি। ছোঁয়া বারণ হয়েছে তবে থেকেই ও কমটি ঘুচে গিয়েছে। এখন কেবল দেখেই সুখ। না মা, এবার তুমি যাও, নিজে খেয়ে নাও। সত্যি বেলা হলো যে। করে তোরা ভাত নিয়ে নাড়াচাড়া করছিস যে? ওরা তো ওই করে। তোমরা উঠে যাবে, তারপর একটুখানি এদিক ওদিক করে ওরাও উঠে পড়বে। কত রকমের অজুহাত। তরকারিতে ঝাল হয়েছে, মাছের কাঁটা ঠিক মতো বেছে দেওয়া হয়নি। আবার কেউ বলবে আজ নাকি ওদের তেমন খিদেই নেই। ভাত খেতে গেলেই বাবুদের যত মুখে অরুচি হয়। দাও না দাও, এক্ষুনি যদি গরম গরম লুচি আলুর দম রেঁধে দাও, তখন আর কারো খেতে কোনো আপত্তি নেই। বলল মেজ জেঠিমা। কথাটা অবশ্য মিথ্যে নয়। আমার বাবারা 4 ভাই। আমার বাবা ছিলেন সেজ।
জারতুতো দাদা দিদি আর খুড়তুতো ভাই বোন সবাইকে নিয়ে আমার ছেলেবেলাটা কেটেছিল হৈ হৈ করে। অবশ্য শুধুই যে আনন্দ ছিল, কোনো আতঙ্ক ছিল না তা কিন্তু মোটেই নয়। আনন্দের কথা না হয় অন্য কোনো দিন বলা যাবে, এখন আতঙ্কের কথাটাই বলা যাক। আমাদের বাড়ির উঠোনের এক কোণে একটা মস্ত কুঁয়ো ছিল। বাড়ির খাওয়ার জল, রান্নার জল সবই ওই কুঁয়ো থেকে সরবরাহ করা হতো। উঠোনের অন্য কোণে ছিল বিরাট বড় গোয়াল ঘর, ধানের গোলা, ঠাকুর ঘর, ঢেঁকির ঘর, এইসব। বিরাট উঠোনের মাঝ বরাবর ছিল আর একটা জিনিস, না সেটা কোনো ঘর নয়, একটা গাছ। ঠিক কত বছর বয়স হয়েছিল গাছটার তা আমি ঠিক বলতে পারবো না। বাড়ির বড়রাও ঠিকমতো বলতে পারতেন না ও বিষয়ে। কেবল ঠাকুমার মুখে ওই গাছটা নিয়ে অনেক কথা শুনতে পেতাম। সেগুলো কিন্তু মোটেও শুধু কথার কথা নয়। যদি তাই হতো তাহলে আর যাই হোক, আজ সেই কথা নিয়ে কাহিনী করতে বসতাম না। যা হোক, সেদিনের কথা বলি। বড় জেঠুর 4 ছেলে মেয়ে, মেজ জেঠুর 3 মেয়ে, আমরা 2 ভাই। আর সবেমাত্র বছরখানেক আগে বিয়ে হওয়া আমার ছোট কাকার তখন সবে 16 কি 17 দিনের একরত্তি একটা ছেলে হয়েছে। কাকি ভাইকে নিয়ে তখনও আঁতুর ঘরে। আমাদের ভাই দর্শন তখনও ভালোভাবে খুব একটা হয়নি কপালে। ঠাকুমা প্রচণ্ড কঠোর ছিলেন ওইসব নিয়মকানুন পালন করার ব্যাপারে। আঁতুর ঘরে উঁকি ঝুঁকি মারা ছাড়া আমাদের আর বিশেষ কিছুই করা হয়নি সেই সময়। ঠাকুমার বয়স হয়েছিল, কিন্তু তার একটা দাপট ছিল বাড়িতে। ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে তিনি ভালোবাসতেন, যেমন তেমনই শাসনে রেখেছিলেন। পান থেকে চুন খসবার জো ছিল না কোথাও। ঠাকুমা ছিলেন অত্যন্ত রাশভারী মহিলা। নিজের কাজকর্মে তিনি বরাবরই খুব কর্মনিষ্ঠ আর পাকা চরিত্রের মানুষ ছিলেন। তবে ঠাকুমার যে সবটাই শক্ত ছিল তা মোটেও বলবো না। নাতি নাতনিদের কাছে স্নেহের সময় তিনি যথেষ্ট নরম হয়েছেন। আমরা যতজন ভাই বোন ছিলাম সবারই ঠাকুমার সঙ্গে ছিল গলায় গলায় বন্ধুত্ব। বর্ষার বিকেল হোক কিংবা শীতের সন্ধে, অথবা ঘাম ঝরানো অসহ্যকর গ্রীষ্মের দুপুরবেলা, যখন কেউ কোথাও তিষ্ঠতে পারছি না তখন সবাই জোট বেঁধে এসে জুটতাম ঠাকুমার ঘরে। ঠাকুমা বিরাট মেঝের ওপর শীতল পাটি বিছিয়ে মাঝখানে বসে আমাদের গল্প বলতো। না, আষাঢ়ে গল্প নয়। হ্যাঁ, লাল কমল, নীল কমল, দুয়োরানী, সুয়োরানী, হিরে মানিক, রাজা রাজকুমারী, আরও কত রকমের গল্প ঠাকুমা তো বলতোই, কিন্তু সেসব ছিল রূপকথার অলীক গল্প। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসবের মায়াজাল মন থেকে ফিকে হয়ে গিয়েছে, কিন্তু যে কথাটা এখনো অবধি কাঁচা ঘায়ের মতন দকদক করে মনের মধ্যে চেপে বসে আছে, সেই কথাটা বাস্তব। একজন আছে সব সময় ওখানে বসে বসে সব কিছু দেখছে। যে মিথ্যে কথা বলবে তার কপালে শাস্তি নাচবে, কাউকে ছাড়বে না সে। ঠাকুমা এমন সময় রহস্যময় গলায় এই কথাগুলো বলেছিল। সত্যি বলছি, সেই ছোট বয়সেই আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল রীতিমতো। আমার জারতুতো দাদা বড় জেঠুর ছেলে বুবাইদা, সে বিজ্ঞের মতন বলল, ঠাকুমা, তুমি কার কথা বলছো? কে বসে আছে গাছের ওপর? কাঠ বিড়ালি নাকি? বড় যে সাহস হয়েছে ছোঁড়ায়, যার নাম আমিও সহজে মুখে আনি নে, তুই তাকে কাঠ বেড়ালে বলছিস? হ্যাঁ, রাতের বেলা যখন লোটা নিয়ে বাগানে যাবি তখন আর যেতে পারবি নে কো সেখানে। উঠোনে পা দিলেই ঘাটটা মোটকে দেবে, বুঝবি তখন। আঁতকে উঠে বুবাইদা বলল, এই দেখো দেখি, আমি কি ও কথা বলেছি নাকি? আমি বলেছি যে কার কথা বলছো তুমি, সেই নামটা আমি জানতে চেয়েছি। জানোই তো আমার পেট রোগা, যখন তখন যেতে হয়, আর সেই যাওয়া ভুলে তুমি আমায় কথা বলছো, ভয় দেখাচ্ছ।
ঠাকুমা, এগুলো কিন্তু ঠিক নয়। ঠাকুমা গোল গোল করে চোখ পাকিয়ে বুবাইদাকে বললে, জানো যখন যেতে হয় তখন কর্মটাও ভালো করে রাখতে হয়। এমন কথা বলো কেন যে কথায় ভয় পাবে? হ্যাঁ, না জেনে শুনে একটা কথা বলে দিলেই হলো। মেজ জেঠুর বড় মেয়ে বিনা দিদি বললে, ঠাকুমা, ও ঠাকুমা, তুমি ওর কথা ছাড়ো না, তুমি যা বলছিলে তাই বলো। এই সময় আমার ভাই তখন সবে মাত্র ওই বছর 3 বয়স হবে। সে দেখি কেমন নড়াচড়া করছে। ঠাকুমা অভিজ্ঞ মানুষ, নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করেছেন। বললে, ওই সুপ, ওকে তোল তোল, দেখ দেখ, নিশ্চয় ভিজিয়ে দিল। আমি তাড়াতাড়ি গিয়ে ভাইকে টেনে তুলে দাঁড় করিয়ে দিলাম। হ্যাঁ ঠিক, ঠাকুমার সন্দেহ ভিত্তিহীন নয়। ভাই যেখানটা বসেছিল সেই জায়গার শীতল পাটিটা গরম জলে স্নান করে গিয়েছে। যা যা, ওকে নিয়ে শুকনো কাপড় পরিয়ে নিয়ে আয়, ভেজা কাপড়টা পাল্টে দিকে যা। আমি আর কি করি, আমার ভাই আমাকেই নিয়ে যেতে হবে। এদিকে গল্পে না ফাঁকি পড়ে যায়। যেতে যেতে ঠাকুমাকে আমি বললাম, শোনো, আমি এক্ষুনি আসছি, তুমি কিন্তু এদের একটুও বলবে না ঠাকুমা। বলে ভোঁদাই গোবিন্দ হয়ে বসে থাকা আমার ভাই বল্টুকে, চল, যত সব জ্বালাতন। ও মা, মা শুনছো? কে বলেছিল তোকে ওখানে যেতে? আর গেলেই যখন তখন বসে থাকতে পারিসনি? যত সব বাচ্চা কাচ্চা নিয়ে ঝঞ্ঝাট হয়েছে। এই সব নানান চোটপাট করছি আমি ভাইয়ের উপর। মাকে তো ডাকাই সার। মাঠ থেকে তেলের ঘানি থেকে বাবা কাকারা সব ঘরে এসেছে। মেজ জেঠিমা সন্ধে দেখাচ্ছেন, বড় জেঠিমা রান্নাঘরে, আমার মা তাকেই হাতাহাতি জোগাড় করে দিচ্ছেন। চরম ব্যস্ততা বাড়িতে। তখন কি আর আমার কথা কানে যাবে মায়ের? কি আর করি, ভাইয়ের ভিজে কাপড়টা বদলে আমি তাকে আনলা থেকে নেওয়া একটা কাঁচা কাপড় পরিয়ে দিলাম। তারপর বললাম, চল, আর একবার যদি বিরক্ত করেছিস তোকে এই ঘরে বসিয়ে দিয়ে চলে যাব। ভাইয়ের বয়সের তুলনায় আমার শাসনটা বোধহয় একটু বেশিই হয়ে গিয়েছিল। সে আর সহ্য করতে পারল না, ভ্যাঁ করে চিৎকার জুড়ে কান্না শুরু করে দিল। রান্নাঘর থেকে মা হেঁকে বললে, কি হলো রে, ভাইটাকে ফেলে দিলি নাকি? কি আশ্চর্য, আমি ডাকলাম সেটা শুনতে পাইনি, অথচ যেই কাঁদলো কিনা অমনি মা শুনতে পেয়ে গেল। ভারী রাগ হলো আমার, কিন্তু তখন আমার রাগের থেকেও গুরুত্বপূর্ণ কান্নাটা, সেটা থামানো দরকার, নয়তো আমার কপালেই শেষটায় দুঃখ লেখা আছে। যতই হোক, ভাই হলো মায়ের কোলের ছেলে। আমি তাড়াতাড়ি ভাইকে কোলে নিয়ে ভোলাতে লাগলাম। হ্যাঁ, কাঁদে না কাঁদে না কাঁদে না, কি হয়েছে কি হয়েছে? আমি বকেছি? না 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 না, আমি বকিনি। এই না, কাও কাও কাও। বলেই হাতের কাছে থাকা ভাইয়ের চুষিকাঠিটা তুলে তার মুখে গুঁজে দিলাম। মুহূর্তের মধ্যে কান্না থেমে চুপচুপ করে চুষতে লাগলো সে। হ্যাঁ, আমি একটা নিঃশ্বাস ফেলে তাকে কোলে নিয়েই ঠাকুমার ঘরের দিকে ছুটলাম। ঘরের কাছাকাছি আসতেই শুনতে পেলাম ঠাকুমা কথা বলছে। তার মানে আমার অনেকখানি গল্প শোনা আর হলো না। ঘরে ঢুকে ঠাকুমাকে বললাম, এটা কি হলো? আমি তো তোমায় বলেছিলাম যে আমি না আসা অবধি তুমি গল্প বলবে না, তাহলে কেন বললে? দূর, আমার ভালো লাগে না। বলে এবার আমি একটু রাগ দেখালাম ঠাকুমাকে। ঠাকুমা বলল, গপ্প বলছি কে বললো? হ্যাঁ, আমি অন্য কথা বলছিলুম, চুপ করে বসো, নয়তো আর গল্প বলবো না আজকে। তোদের মাদের ডেকে বলবো তোদের যেন পড়তে বসায়। হ্যাঁ, না না, এই বসছি। তাড়াতাড়ি ভাইকেও বসালাম, নিজেও বসে পড়লাম। গল্পগুজব এই তো বেশ হচ্ছে, আবার এই ভর সন্ধ্যাবেলা ওসব কথা কেন? ঠাকুমা বলল, আচ্ছা শোনো, গপ্প তো বলছি, কিন্তু তোরা মনে রাখবি এটা কিন্তু একদম সত্যি কথা। নিচে কথা বলেছ কি মরেছ?
ওই বেল গাছটা দেখছো? ওই যে বেল গাছটা আছে, ওই বেল গাছের মাথায় সে থাকে। আমরা তাকে সব সময় দেখতে পাই না, কিন্তু সে কিন্তু সব সময় আমাদের দেখতে পায়। কে কি করছে, কে কি বলছে, কে কোথায় যাচ্ছে, কে অঙ্ক করছে, আবার কে অন্যের দেখা দেখি অঙ্কের ফলাফল নিজের খাতায় টুকে নিচ্ছে, সব দেখছে সে। এমনকি দুপুরবেলা যখন সবাই ঘুমোয়, তখন ভাড়ার ঘরের ভাঙা জানলা দিয়ে ভাড়ারে ঢুকে কুলের আচার, আমের আচার, আমরার আচার, নারকলের মালাই কারা কারা চুরি চামারি করে বাইরে নিয়ে এসে খায় আর বন্ধুদের খাওয়ায়, তাও সে দেখছে। শুধু সব সময় কিচ্ছু বলে না, কিন্তু 5 দিন দেখে একদিন ঠিক বলবে। সাবধানে থাকবি, দোষ করলেই কিন্তু তাকে তোরা দেখতে পাবি। ঠাকুমা, তাকে কি খালি অন্যায় করলেই দেখতে পাওয়া যায়? না না, শুধু অন্যায় করলেই দেখতে পাওয়া যায় না, আর একটা কারণে দেখতে পায় মানুষ। কোন কারণ ঠাকুমা? আর কোন সময় আর কখন তাকে দেখতে পাওয়া যায় বলো না? ও সে তোমাদের ওসব শুনে কাজ নেই, সে খুব ভয়ের কথা, ওসব তোমাদের শোনার কথা নয়। না ঠাকুমা, আমরা শুনবো, আমরা শুনবো। তুমি বলো সেটা কি? তোমরা খুব ছোট, সেই কথা শুনলে যে ভয় পাবে। তবে তোমরা যখন শুনতে চাইছো, তবে শোনো। ভয় পেলে আমি বাপু জানি না। আমাদের বাড়ির অনেকেই মরবার সময় তাকে দেখতে পেয়েছেন। সে একবার অনেক বছর আগের কথা। আমারই এক মাসতুতো ননদের বিয়ে। মাসি শাশুড়ি মা একলা মানুষ, মেয়ের বিয়ের সব ঝক্কি ঝামেলা সামলাতে পারবে না একা একা, তাই এই বাড়িতে এসে বোনপোদের ধরে পড়লেন। তা ঠিক হলো সেই মেয়ের এইখান থেকেই বিয়ে হবে। বিয়ের আগের রাতে বাড়িতে ডাকাত পড়লো। তখনকার দিনকালে ছিল এমন, ডাকাতেরা রীতিমতো চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো বাড়িতে। এত বুকের পাটা ছিল তাদের। কোন বাড়ি মুখে ভাত, কোন বাড়ি বিয়ে, সব খোঁজ রাখতো তারা। আমাদের বাড়িতে অবশ্যই কোনো চিঠি আসেনি, কিন্তু তারা এসেছিল। বাড়ির পুরুষ মানুষদের কারুর গলায় ছুরি, কারুর পেটে তলোয়ার ঠেকিয়ে তাদের আটক করে রাখলো ডাকাতেরা। আর আমরা মেয়ে মানুষেরা যার কাছে যা ছিল, চাবি চাবলা, ছেলে পুলেদের নিয়ে, আর আমরা মেয়ে মানুষেরা যার কাছে যা ছিল, চাবি চাবি সব ফেলে, ছেলে পুলেদের সব নিয়ে রান্নাঘরে ঢুকে দৌড় দিয়েছি। ডাকাতের দল অবাধে গোটা বাড়ি হানা দিয়ে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে হই হই করে ফিরে যাচ্ছে। কেউ কোথাও নেই তাদের বাধা দেওয়ার মতো। তাদের বিক্রম তখন দেখে কে, কিন্তু না, শেষ পর্যন্ত তারা যেতে পারলো না। কেন ঠাকুমা? ওরা সব কিছু না নিয়েই চলে গেল?
আরে দূর, যেতে পারলে তবে তো যাবে। হ্যাঁ, ডাকাতি করার সব জিনিসপত্র বোঝা বেঁধে তারা তো চম্পট দেবে দেবে করছে, কিন্তু কোথায় কি যেতেই পারছে না কেউ। ডাকাতরা যেতেই পারছে না, কিন্তু কেন কেন পারছে না যেতে? সদর দরজাটাই খুঁজে পাচ্ছে না। দরজা খুঁজে পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, কেন কেন গো? কেন তা তখনও আমরা ভেবে ভেবে কুল কিনারা পাইনি কোনো। সদর দরজার দিকে যাচ্ছে, অথচ দরজাটা নাকি তারা দেখতেই পাচ্ছে না। কানামাছি খেলবার মতো অবস্থা তখন তাদের, খালি এদিক ওদিক ছুটে যায়। দেখে মনে হচ্ছে তাদের কে যেন তাড়া করেছে, অথচ আমরা তো কেউই করিনি। আমাদের হাতে তখন না আছে কোনো অস্ত্র শস্ত্র, আর না আছে তেমন কোনো শক্তিশালী মানুষ। তা থাকলে কি আর স্বেচ্ছায় সব চাবি তাদের হাতে তুলে দিই? তারপর কি হলো? তাদের অমন পাগল পাড়া ছুটোছুটি করতে দেখে শেষটায় আমার বড় ভাসুর ঠাকুর আর তোমাদের ঠাকুর দাদা দুজনেই শেষমেশ সামনে এগিয়ে গেলে। তাদের কাছে গিয়ে বললেন, বলছি তোমরা অমন কেন করছো? ঘুরে দাঁড়ালো এক ডাকাত। কেন করছি বুঝতে পারছিস না? এই এক্ষুনি আমার রাস্তা দেখিয়ে দে, না হলে এই পল্লমের খোঁচা মেরে এক্ষুনি তোর ভবলীলা সাঙ্গ করে দেবো। বলে সেই ডাকাত পল্লম নিয়ে এগিয়ে এলো আমার ভাসুর ঠাকুরের দিকে। তোমাদের ঠাকুর দাদাকে আড়াল করে দাঁড়ালেন, বললেন, এই তোমরা কি অন্ধ হয়ে গেছো নাকি যে এই হঠাৎ করে আমি তোমাদেরকে রাস্তা চিনিয়ে দেব? তোমরা তো নিজেই এসেছো। ডাকাতকে কখনো গৃহস্থ বাড়ির মানুষ পথ চিনিয়ে বাইরে পাঠিয়েছে শুনেছ কি? এই তো সোজা পথ, সদর দরজা হাট করে খোলা, যেতে পারছো না নাকি? ডাকাত বলে কি আমার মাথাটা কিনে নিয়েছো? কি বলবো, আমি তো তখন হেসেল সালে বসে বসে টুকখানাম জব করছি। এনার মাথা গরম ছিল এমনই, বেশি কথাবার্তার হই হুল্লো সহ্য করতে পারতেটা মোটে। যখনই মাথা ছাড়িয়ে যেত তখনই উনি এইরকমই হম্বি তম্বি শুরু করতেন। তা আমাদের বাড়ির মানুষদের উপকার করতেন, আমরা না হয় সয়ে নিতুম। ওরা হলো গিয়ে ডাকাত, চোর ছাচর মানুষ, ওরা কেন সইবে বলো দেখি? সইল না। একজন একটা বড় লাঠি নিয়ে তেড়ে এলো তার দিকে। ঠিক তখনই একটা আশ্চর্য কাণ্ড ঘটে গেল। আরে কি বলবো, বলা নেই, কওয়া নেই, হাওয়া নেই, বাতাস নেই, দুম করে গাছ থেকে একখানা গোদা কাঁচা বেল এসে পড়লো সেই লাঠি হাতে ডাকাতটার মাথায়। তার মাথার খোলটা বোধহয় পাতলা ছিল, আর মাথার মাঝখানে ঠকাস করে পড়েছে বেলটা। সে তো বাপরে বলে লাঠি ফাটি ফেলে দিয়ে টাকে হাত দিয়ে বসে পড়লো। অমনি তার দলের আর সবাই, এই কি হয়েছে? কি হলো? বলে তো তার কাছে ছুটে গেল। সে তখন তার পাশে পড়ে থাকা বেলটা দেখিয়ে বললে, ওই বেলটা ছুঁড়ে মেরেছে। কে মারলো রে?
কে মারলো? কার এত বড় সাহস? কার এত বড় সাহস? বলা বলি করতে করতে সব কটা ডাকাত সোজা চাইলে বেল গাছের দিকে। নিশ্চয়ই গাছের উপর থেকে কেউ বেলটা ছিঁড়ে ছুঁড়ে মেরেছে, কিন্তু না, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু ওরা দেখতে পেল। ওরা যাকে দেখতে পেল তাকে কিন্তু আমরা দেখতে পেলুম না। ই আবার কেমন কথা ঠাকুমা? ওরা গেল অথচ তোমরা গেলে না? না, পেলুম না। তখন পাইনি বটে, তবে পরে জানতে পেরেছিলুম তিনি ছিলেন। কে সে? তার নাম কি? তার নামটাই আমি তোমাদের বলবো না, কারণ তিনি যে শুধু তখন ছিলেন তা তো নয়, তিনি আজও আছেন, কালও থাকবেন। ওই বেলগাছ যতদিন আছে ততদিন তিনিও থাকবেন ওইখানে। তোমরা ছোটরা রাত বিরেতে ঘরের বাইরে বেরোতে হলে ভয় পাবে, তার নামটা মনে করো। তাই আর তেনার নাম তোমাদের বলবো নিকো। ঠাকুমা বলতে না চাইলে কি হবে? আমরা তখন মরিয়া। নাতি নাতনিদের জোড়াজুড়িতে পড়ে শেষমেশ ঠাকুমার মুখ খুলল। আচ্ছা আচ্ছা, বলছি, অত হইচই করার মতো কিচ্ছু হয়নি। কিন্তু ভয় পেলে আমি কিন্তু কিচ্ছু জানি না বলে দিচ্ছি। তেনার নাম হলো গে ব্রহ্মদৈত্য। বলেই ঠাকুমা মাথায় হাত ছোঁয়ালেন। আজ তিনি ব্রহ্মদৈত্য হয়েছেন বটে, কিন্তু আসলে তিনি হলেন এই বংশের পূর্বপুরুষ। সে কথা তখনও অবধি আমরা কেউ জানতুম না। ওই ডাকাতদের কাণ্ড যেদিন হলো সেই দিনই সব জানাজানি হলো এই ব্যাপারে। ডাকাতদের তো নাস্তানাবুদ অবস্থা। তারা হঠাৎ ছটফট করতে শুরু করলো। তা করবেই তো, হাওয়া নেই, বাতাস নেই, অথচ কাঁচা কাঁচা বেলগুলো একেবারে ডাল থেকে পটাপট পড়ছে। আর টপ লাগছে গে তাদের মাথায়। সবার টাকে বড় বড় আলু গজিয়ে উঠলো চোখের নিমেষে। কারোর বা মাথা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। যন্ত্রণায় ব্যথায় তারা তখন কোকাতে আরম্ভ করেছে। এমন সময় আবার শুরু হলো এক ভেলকিবাজি। বেলের বৃষ্টি তো না হয় থামলো, কিন্তু আর এক উজ্জ্বতি শুরু হলো। তারপর ডাকাতগুলো কাতরাতে গোটা উঠোনময় যেন কিতকিত খেলা জুড়ে দিয়েছে। কে যেন তাদের দাঁড়িয়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। তারাও বলছে, ওগো ছেড়ে দাও, আমাদের কিছু চাইনি, আমরা 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 চলে যাব, আমরা চলে যাব। ওগো ছেড়ে দাও গো, বড্ড ভুল করেছি এ বাড়িতে ডাকাতি করতে এসে। ছেড়ে দাও। আমরা যে আর পারছি না, আমরা যে আর পারছি না, আমাদের ছেড়ে দাও। কিন্তু কে শোনে কার কথা? ডাকাতগুলো দুর্গতি দেখে আমাদেরও কষ্ট হচ্ছে। আমার ভাসুর ঠাকুর ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ। আমার বড় জায়ের শত মিনতি অনুরোধ সব উপেক্ষা করে তিনি ডাকাতদের মাঝখানে গিয়ে দাঁড়াতে চাইলেন। তখন আমার বড় জা হেঁসেল থেকে বেরিয়ে সোজা স্বামীর কাছে গিয়ে তার কাঁচা চেপে ধরে বললে, এই আমার মাথার দিব্যি, তুমি যদি ওদের কাছে যাও তবে আমি কিন্তু আর বাঁচবো না। আহা কমললতা, এখন রঙ্গ করার সময় নয়।
রুই মাছের মাথা, কচি পাঁঠার মাংস, কচ্ছপের ডিম, এইসব এত কিছু থাকতে আমি খামোকা তোমার ওই মাথা কেন খেতে যাব শুনি? আমি যে খুব একটা ভাগ্যবান পুরুষও নই তা তো তুমি জানো। আরে তাড়াতাড়ি আমার বউ মরে যাবে এমন হওয়ার নয়, তাও তুমি জানো আর আমিও জানি। আরে কেন খামোকা হাটের মাঝখানে এসব গোপন কথার ঝোলা খুলে বসছো বলো দেখি? হ্যাঁ, যাও যাও যাও, আড়ালে যাও, আমি দেখি আপদগুলো কেন এমন করছে। তুমি বরং ওই এলাচ দিয়ে না কটা পান সেজে রাখো তো। হ্যাঁ, মাথা আমার বড় গরম হয়ে গেছে এদের এই কাণ্ড কারখানা দেখে। এদেরকে বিদায় করে দুঃখিনী পান মুখে দেবো। যাও 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 যাও। মানুষটার যেমন কথার ছিরি। হে মা কালী মা, রক্ষা করো মা গো, রক্ষা করো মা, রক্ষা করো। তোমায় আমি হাতি পার কাপড় কিনে পুজো দেব মা। বলতে বলতে আমার বড় যা যেমন হেসে এলেছিল তেমনি আবার চলে এলো সবার কাছে। আমরা সবাই আড়ালে থাকলে কি হবে? চাকরির জানলার ফাঁকে তো সবাই চোখ রেখেছি। বাইরে কি হচ্ছে না হচ্ছে সব দেখতে হবে, শুনতে হবে তো। কৌতূহল তো কারোর কম নয়। আমার মাসি শাশুড়ি আছে, বুক চাপড়াচ্ছেন আর বলছেন, হায় 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 হায়, এ আবার কি সর্বনাশ হয়ে গেল গো! কি কুক্ষণে মেয়েটার বিয়ে দিতে তোমাদের বাড়ি এসেছিল গো। তার চেয়ে তো কালীঘাটে নিয়ে গিয়ে মেয়েটার বিয়ে দিলে আমার এমন বিপদ হতো না গো। কত কষ্ট করে গয়না গাটি করে রেখেছি, এইবার বুঝি সেই সব ডাকাতের ভোগে গেল গো। বিয়ের কনের মুখে তো কোনো শব্দটি নেই, চুপচাপ বসে আছে সে। এদিকে উঠোনে চলছে তখন রাম রাবণের যুদ্ধ। ডাকাতদের বিলাপ বকা তখন তো তুঙ্গে উঠেছে। ছুটছে আর কাঁদছে, কাঁদছে আর বলছে, আমাদের ছেড়ে দাও, আমরা চলে যাব, আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও না, আমরা চলে যাব, আর আসবো না, আমরা ঠিক চলে যাব। হাত জোর করছে, হাত পেতে ভিক্ষে চাইছে, কিন্তু কিছু হচ্ছে না গো। বলি, তোমাদের কি সব মাথা খারাপ নাকি? তা পাগলা গারদে না থেকে কেন মরতে ওই ডাকাতের বেহেক ধরে ডাকাতি করতে এসেছো শুনি? হ্যাঁ, তোমরা যা করছো না তাতে ডাকাত কুলে কলঙ্ক লেগে যাবে। অনেক তো হলো বাবা, অনেক তো হলো, এবার বিদায় হও না। আমরা তো যেতে চাইছি বাবু, আমাদের যেতে দিচ্ছে না। কে 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 যেতে দিচ্ছে না? কে কে আছে ওখানে? ওই যে দেখতে পাচ্ছ না, ওই দাঁড়িয়ে আছেন, ওই ঠাকুরটি আমাদের যেতে দিচ্ছেন না। ঠাকুর? হ্যাঁ, আমাদের বাড়ির ঠাকুর উঠোনে? হ্যাঁ, ঠাকুর, তবে দেবতা নয়। উনি হলেন গিয়ে ঠাকুর দাদা। টাক মাথা, সাদা কাপড়, সাদা দড়ি, মোটা পৈতে গলায় আর খালি গায়ে ধুতি পরে আছেন, ঠিক যেন একখানা ঠাকুর দাদা। আবার আবল তাবল বকছো? এই তো দেখছি আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল। হ্যাঁ, দূর হও, বেরিয়ে যাও বলছে। আপনি আমাদের সদরটা দেখিয়ে দেন না, আমরা ওদিক দিয়ে চলে যাব। হ্যাঁ, আমরা চলে যাব। এক কথা সবাই মিলে বলে উঠল। আচ্ছা, তোমরা কি হঠাৎ করে সব অন্ধ হয়ে গেছো নাকি? আগে না, সব দেখতে পাচ্ছি। ও ভাই, আচ্ছা বলো তো দেখি। হ্যাঁ, বলো দেখি। আমার কটা আঙুল নড়ছে, বলো কটা।
আগে আগে তিনটে আঙুল। আচ্ছা আচ্ছা, তুমি 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 এবার বলো তো দেখি কতগুলো আঙুল নড়ছে? বলো 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 বলো, কতগুলো কতগুলো? আগে এই হাতে দুটো, ওই হাতে তিনটে, মোট হয়ে গেল 5টা। ও বাবা, তোমরা তো পাগল না, আমি পাগল? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতক্ষণে তোমাদের ঠাকুর দাদাও দাদার কাছে গিয়ে দাঁড়িয়েছে। নিজের ভাইকে আমার বড় ভাসুর ঠাকুর বললেন, সতু তুই এসেছিস? হ্যাঁ, দেখ তো এরা কি সব বলছে আবুল তাবুল। হ্যাঁ, চোখ তো কারোরই খারাপ হয়নি, দিব্যি দিব্যি দেখতে পাচ্ছে, অথচ বলছে সদর নাকি দেখতে পাচ্ছে না। ছাড়ো না সব ওদের বজ্জাতি, দারোগাটাকে ধরিয়ে দাও, সব কটা সুবিধে হয়ে যাবে। এই আয় 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 আয়, এই যে দরজাটা খোলা আছে, যা চলে যা, যা বেরিয়ে যা এখান থেকে। কেমন কেমন করে যাব? ও তো দরজা নয়, ও তো দরজা নয়, ওখানে তো বেল গাছ। এবারে তো তোমাদের ঠাকুর দাদা আর তার দাদা ভয়ানক চেঁচামেচি শুরু করে দিলেন সেই ডাকাতগুলোর উপরে। তাদের লাঠি সোটা নিয়ে একেবারে তাদেরকেই মারতে যাচ্ছেন। পাগলের মোড়ল, যত সব আপদ এসে জুটেছে রাত বিরেতে। সারাদিন খেটে খুটে কোথায় বাড়িতে এসে একটু আরাম করে ঘুমাবো তা নয়, উঠোনে এসে জুড়ে এসেছে ভূতের নৃত্য হচ্ছে। দারোগা ডেকে এদের ধরিয়ে দিলেও আমাদেরই বিপদ। এদের তো আর যেখানে সেখানে নয়, খোদ পাগলা কারোতে পাঠিয়ে দিতে হয়। একবার বলছে ঠাকুর দাদা, একবার বলছে বেল গাছ, আরও যে কি কি বলবে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। হ্যাঁ, মিথ্যেবাদী দল যত সব। না গো না, আমরা মিথ্যে বলছি না গো। বিশ্বাস যদি না হচ্ছে আপনারাই একবার দেখবেন, চলেন না গো। ওই যে বেল গাছের গোড়ায় ঠাকুর দাদা দাঁড়িয়ে নেই? অসভ্য বেয়াদব বলে তো তোমাদের ঠাকুর দাদা এক ডাকাতের পিঠেতে একটা লাঠির ঘা বসিয়েই দিলেন, আর এক ঘা দিতে যাচ্ছিলেন এমন সময়। ওরে ও মারিস নে সতু, মারিস নে, থাম থাম থাম, ওরা মিথ্যে বলছে না রে। তুমি কি বলছো গো দাদা? ওরা সত্যি কথা বলছে? বেল গাছ না হয় আছে, কিন্তু সে তো উঠোনের এক কোণে। কিন্তু ঠাকুর দাদা কোথায়? সেসব আমি তোকে ওই পরে বলবো, বুঝলি? এখন মাথা ঠান্ডা কর বাবা, মাথা ঠান্ডা কর। আরে তোমরা শিগগিরই ক্ষমা চাও, নাক্ষর দাও ওই ঠাকুর দাদার কাছে, বলো যে আর কোনোদিন এ বাড়ির সামনে এমনকি ত্রিসীমানাতেও আসবে না। বলো শিগগিরই বলো, তবেই ওই পথ দেখতে পাবে আর যেতে পারবে সদর দরজা পার হয়ে। তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এক্ষুনি বলতেছি। ওগো ঠাকুর দাদা গো, ও ঠাকুর দাদা, আমাদের ক্ষমা করুন। এই দেখো নাক্ষর দিচ্ছি, এই দেখো কানমূলা দিচ্ছি। আর জীবনে কোনোদিন এই মুখো হবে না, জীবনে না। এই বলে তারা সব ঘুরে ঘুরে ক্ষমা চাইতে লাগলো। অবশেষে কি জানি কি হলো, কিন্তু তারা সব সদর দেখতে পেল। এক ছুটে বগার পার, কোন দিকে গেল কে জানে বাবা। আমরা আর কি করি তখন, একে একে সব বেরিয়ে এলো। তারা যে সব ঘরের জিনিসপত্র না নিয়ে ফেলে দিয়ে গেছে উঠোন থেকে, সেই সব আমরা আবার গুছিয়ে তুলে রাখতে লাগলুম। বিপদ কেটে গেছে বললেন আমার ভাসুর ঠাকুর। তোমার ঠাকুর দাদা তার দাদাকে বললেন, এসব তুমি কি বলছো গো দাদা? অত ভাগাগুলোকে কার কাছে ক্ষমা চাইতে বললে? কই, আমি তো কাউকেই দেখতে পেলুম না। তুমি কি কাউকে দেখলে? তিনি দেখা দিতে না চাইলে তাকে কেউ দেখতে পায় না, তাই তুই পাসনি, কিন্তু আমি পেয়েছি। হয়তো তারও একটা কারণ আছে, তবে কি কারণ আমি জানি না।
যদি কোনোদিন জানতে পারি তোকে তোকে অবশ্যই বলবো। কিন্তু তিনি বা কে? ওসব কথা এখন থাক রে, ওসব থাক। রাত পোহালেই মেলা কাজ। যাও যাও বড় বউ, হাত ধুয়ে ভাত বাড়ো। কিন্তু দাদা বলেছিলুম। বলছি না সবাই সবকিছু সব সময় দেখতে পায় না? হ্যাঁ, এখনো সব কথা থাক, আমি যা বলছি তাই শোনো। এই পর্যন্তই সেদিন বড় ঠাকুর বলেছিলেন তোমাদের ঠাকুর দাদাকে। যা হোক, ডাকাত আপদ বিদেই হলো, একটা জিনিস খোয়া গেল না। খুব ধুমধাম করে বিয়ে বাড়ি লাগলো। মেয়ের বিয়ে দিয়ে আমার মাসি শাশুড়ি শান্তি মনে তার বাড়িতে ফিরে গেলেন। এমনি করে বেশ কিছুদিন কেটে গেল। সেদিনকার সেই ডাকাতি রহস্যই থেকে গেল। সেদিন ছিল রাস পূর্ণিমার দিন। গ্রামের রাধা গোবিন্দর মন্দিরে ভোগ খাওয়ানো হয় ফি বছর ওই দিনে, তা তো তোমরা সবাই জানো। আমরা সবাই মাথা নাড়লাম। হ্যাঁ, তা জানি বই কি। সেদিন আমরাও সব পুজোর ভোগ খেতে গিয়েছি ওই মন্দিরে। সবার তখনও খাওয়া হয়নি। এমন সময় হঠাৎ বড় ভাসুরের বড্ড শরীর খারাপ করা শুরু হলো। আমরা সবাই তড়িঘড়ি তাকে নিয়ে বাড়ি ফিরে এলুম। যতদিন দূর সম্ভব ঘরোয়া চিকিৎসা করা হলো তার, কিন্তু কিছুতেই কিছু হলো নে। কি জানি, হয়তোবা অসময় হাবিজাবি খাওয়ার জন্য কলেরা বাঁধিয়ে বসেছিলেন বড় ভাসুর। সেই সময় এই রোগ আকচার হতো। কবরেজ মশাই এলেন, কিন্তু ততক্ষণে বড় ঠাকুর বুঝতে পেরে গেছেন তার আর বেশি সময় নেই। তারপর তখন বাড়িতে কর্তা বলতে এক তোমাদের ঠাকুর দাদাই ছিলেন। তখন অবধি আমার দুই ভাসুরজির বিয়ে দেওয়া বাকি। বড় ভাসুরের তো ছেলে ছিল না, কেবল 3 মেয়ে ছিল। এক মেয়ে তিনি বিয়ে দিয়েছেন, আর 2 বাকি মেয়ের বিয়ে না দিয়েই চলে যেতে হবে তাকে। বড় দায়িত্বের কাজ না মিটিয়ে যেতে হচ্ছে বলে খুব দুশ্চিন্তা হলো তার। ছোট ভাইকে কাছে ডেকে মৃত্যুশয্যায় তিনি বললেন, শোন শোন শোন, তোকে একটা কথা বলি। আমাদের বিষয় আশয় যা আছে তা সবই তোর আর তোর ছেলেদের। আমার কিচ্ছু বলার নেই, আমি তো চলেই যাচ্ছি। দুটো মেয়ে রেখে যাচ্ছি তোর ভরসায়। ভাই, ওদের দেখে শুনে ভালো ঘরে বিয়ে দিয়ে দিস বাবা। আর তোর ওই বউঠানকে একটু দেখিস। তুমি এসব কি বলছো গো দাদা? এইসব কথা কি আবার বলতে হয়? আর তাছাড়া কোথায় বা তুমি যাবে? রোগ কি মানুষের হয় না নাকি? তা বলে কি সবাই কি মরে যায় নাকি? সবাই যায় কিনা জানি নে, তবে আমি যাব। সে এসে সে কথাই বলে গেছে আমায়। কার কথা বলছো গো? যে আমাদের সব বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য ঠায় বসে আছে, তার কথাই বলছি রে। হ্যাঁ, তোমার হেয়ালি আমি বাবু কিছুই বুঝতে পারছি না গো দাদা। ধুর পাগল, মরতে বসে কি মানুষ হেয়ালি করে? আমিও করছি নে। শোন শোন, ওই বেলগাছটাকে সমীহ করে চলবি। ভুলেও গাছের কোনো ক্ষতি করার চিন্তাও করবি না কখনো, মনে রাখি সে কথা। তাহলে কিন্তু সেও ঠাঁই নাড়া হয়ে যাবে, আর সেটা সে মেনে নেবে না। সে কিন্তু আমাদের কথা ভেবেই সব মায়া কাটিয়ে চলে গিয়েও এই বাড়িতেই বাঁধা পড়ে আছে। হ্যাঁ, আবল তাবল না বকে তার নামটা বলো না গো দাদা। সেজো কাকা, মুরলীধর চক্রবর্তী। সেজো কাকা? সে তো কোন কালে মারা গেছেন। তাতে কি, মারা গেলেই কি সবাই ফুরিয়ে যায়? বোকা, জীবন দশায় যে আমাদের সেজো কাকা ছিল, এই বাড়ির ঘর বিষয় সম্পত্তি সবই তো সেই কাকাই করেছে রে। বাপ মা মরা আমাদের এতগুলো ভাই বোনকে নিজের বুকের পাঁজরের মতো
নিজের বুকের পাঁজরের মতো সেই তো আগলে আগলে রেখেছিল চিরকাল। তাই তো আজ তুই আর আমি এত বড়টি হয়েছি। এসবের মায়া কি আর কম রে? কিন্তু তাই বলে? হ্যাঁ রে, অবিবাহিত বাউনের ছেলে মারা গেলে ব্রহ্মদত্তই হয়। যাকে যাকে, তোর কোনো চিন্তা নেই, সব কিছু সেই রেখে রাখবে। শুধু বেল গাছটাকে নির্ঝঞ্ঝাটে থাকতে দিস, তাতেই হবে। আমার আর সময় নেই রে। হয়েছে, ওই আবার এসেছে সেজো কাকা। এসে গেছো? চলো চলো, হ্যাঁ তোমার সাথে যাব, নিয়ে চলো আমায়। সেই ছেলেবেলায় যেমন করে হাত ধরে নিয়ে যেতে, তেমন করে নিয়ে চলো। এই না বলেই বড় ঠাকুরের বড্ড সাহস কষ্ট শুরু হলো। কবরেজ নাড়ি ছেড়ে দিলেন এক সময়। বাড়ির সকলের চোখে জল। বড় ঠাকুর চলে গেলেন। একে একে সব মেয়েদের বেথা হয়ে গেল। আমার বড় যা বললেন একদিন, তিনি চলে গেছেন, মেয়েরাও শ্বশুর বাড়ি। সংসারে আমার আর মন টেকে না গো ঠাকুরপো, আমায় কাশি যাওয়ার ব্যবস্থা করে দাও। তার ঠাকুরপো তাই করে দিলেন। আমাদের সবাইকে ছেড়ে দিদিও কাশিবাসী হয়ে গেলেন। তারপরে যা দেখছো, তোমাদের বাবা কাকারা সব বড় হলো। তারপর তাদের বিয়ে দিয়ে সংসার তুলে দিলুম তোমার মা কাকিমাদের হাতে। এখন আমার দিন ফুরিয়েছে এই তোমাদের চরকায় তেল দেওয়া চাকরি নিয়ে। তোমাদের ঠাকুর দাদা তো দিব্যি চলে গিয়ে রেহাই পেয়ে গিয়েছেন। শুধু আমারই হয়েছে সারাদিন রাত বকবকুম করে যাওয়া। আমরা সবাই চুপ। যদিও বা ঠাকুমার বলা এই শেষ কথাগুলো আমাদের বেশ বিধিয়ে বিধিয়েই বলা হয়েছে, সেটা বুঝলাম। তবুও প্রতিবাদ করার ক্ষমতা ছিল না তখন কারোর। এই প্রতিবাদ করা থেকেও তখন আমাদের সবার মাথায় চেপে বসেছে একটা অন্যরকম ভারী চিন্তা। না, রাত বিরেতে আমাদের তো ঘরের বাইরে বেরোতে হতেই পারে। সারাদিন খেটে খুঁটে মা যখন ঘুমাবে, তখন রাতের বেলা তার কাছে গিয়ে যদি ঘুম ভাঙিয়ে বলি, মা গো, একটু বাইরে যাব, দাঁড়াবে? দাঁড়ানো তো অনেক দূরের কথা, মা বসতেও রাজি নন। মাঝামাঝি এরকম ব্যবস্থা করে ঘুম জড়ানো গলায় চোখ বুঝিয়েই মা বলবে, তুই যা না, আমি জেগে আছি, দেখছি খন, যা তুই যা। ইচ্ছে না থাকলেও বাধ্য হয়েই যেতে হবে। আর সেই কাজ মিটিয়ে ঘরে ফিরে এসে যখন দেখব মা দেখাশোনা সব ভুলে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে, তখন বুকের ভেতরটা ধরাস করে উঠবে। তার মানে আমি যখন অন্ধকারে একলা গিয়েছিলাম, তখন মা ঘুমিয়ে পড়েছে, জেগে থাকবে বলেও ঘুমিয়ে পড়েছে। আমি অন্ধকারে একা ছিলাম। সারা গা কাঁটা দিয়ে উঠল এই কথাটা ভেবেই। আমি জানি অন্ধকারে না চাইলেও ঠিক চোখ চলে যাবে ওই বেলগাছটার দিকে। আর 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 তখনই মা, ওদের পাঠিয়ে দিন। এই তোরা সব চলে আয়, ঠাম্মার খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তোরাও খাবি আয়, ভাত বাড়ছি বলে মা জেঠিমা ডেকে উঠল। হ্যাঁ, এইবার তোমরা যাও, মেলা রাত হয়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়োগে, যাও এবার। আমরাও তাই গেলাম। দিনও চলে গেল তেমনি করেই, দিনের পর দিন। ছেলেবেলার ছেলে মানুষই ভয়, ভালো লাগা, আনন্দ, দুঃখ সব ফিকে করে দিয়ে আমরা সবাই একদিন ছোট থেকে বড় হয়ে গেলাম। এখন আমরা যেসব ভাই বোনেরা একদিন বিছানো শীতল পাটিতে বসে এক মনে হাঁ করে ঠাকুমার বলা গল্প শুনতাম, সেই আমরাই আজ আর কেউ কারোর সঙ্গে তেমনভাবে যোগাযোগ রেখে উঠতে পারি না কাজের চাপে। কালে ভদ্রে দেখা হয় সবার সঙ্গে। অনেকে তো দেশে থাকেই না আজকাল, আর যারা আছে তারা নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। ঠাকুমার গল্প নেই, গল্প বলিয়েটিও নেই আজ। আমার সেবার স্কুল ফাইনাল, আর সেবারই ঘোর শীতের মধ্যে চলে গেলেন ঠাকুমা।
তারপর ভাঙন লাগলো সংসারে। একে একে বড় জেঠু, মেজ জেঠিমা, ছোট কাকিমা, মা, বাবা সবাই চলে গেলেন না ফেরার দেশে। ততদিনে আমরা সবাই নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছি। দিদি বোনেদের বিয়ে হয়ে গিয়েছে, আমাদের মানে ভাইদের মধ্যেও অনেকেই বিয়ে করে নিয়েছে। ততদিনে সুখেই আছি সবাই যে যার মতো। এমন সময় হঠাৎ ভাই বোনেদের এক অংশে একটা কথা উঠল। মোটামুটি একটা রবিবার দেখে বর্দির কেনা নতুন বাড়িটায় আমরা সবাই মানে যতজন পারলাম আর কি আমরা দেখা করলাম। ছোটখাটো একটা মিটিং হলো আমাদের। মিটিংয়ের বিষয়বস্তু এই যে এখন আমাদের সবারই জীবন যে যার মতো। মিছিমিছি গ্রামের ওই খালি বাড়িটা ফেলে রাখার তো কোনো দরকার নেই, কারণ আমরা কেউই কোনোদিন শহরের স্বাচ্ছন্দ্য ছেড়ে ওই গ্রামে গিয়ে থাকবো না আর। তাছাড়া টাকা পয়সারও তো দরকার আছে সবার। মেজদার পরিচিত এক প্রমোটার নাকি আমাদের গ্রামের বাড়িটার সম্পর্কে ইন্টারেস্টেড। তিনি বাড়িটাকে নতুন করে একটা রূপ দিতে চান, মানে ওই সবুজ গ্রামের মধ্যেই এক টুকরো শান্তিকুটির টাইপের ব্যাপার। আজকাল গ্রামান্তরে যেমন দেখা যায় ঠিক সেই রকম বিষয়টা। বেশ লোভনীয় প্রস্তাবটা বর্দির, তাই মনে হয়েছিল। আমরাও সবাই শুনে সম্মতি দিলাম ব্যাপারটায়। ব্যাপারটা যদি হয় তাহলে মন্দ কি? হ্যাঁ, কি বলিস তোরা? তাহলে এক কাজ কর, ওই গ্রামের বাড়িতে একবার যেতে হবে, বুঝলি? আমার বন্ধু মানে ওই বিদ্যুতেরই ছোট শালা হচ্ছে প্রমোটার। আমার তো হবে না, এখন একটা প্রজেক্টের খুব প্রেশার রয়েছে। তোদের মধ্যে কেউ একজন একদিন বিদ্যুৎকে আর ওই প্রমোটারকে দুজনকে নিয়ে যা, গিয়ে দেখিয়ে নিয়ে আয় বাড়িটা। কে যাবে এই নিয়ে একটু গুঞ্জন উঠল। একে একে সবাই গা বাঁচিয়ে নিল। কারোর অফিস, কারোর স্কুল, কারোর বা দোকান, এই সবই তাদের ব্যস্ততার চাবিকাঠি। আমারও কাজ ছিল, কিন্তু আমার কাজটা ওই মাইনে করা ধরাবাঁধা ছকের লোক দেখানো কাজ নয়। আমি একজন লেখক, নিয়মিত লেখালেখি করি। শহরের এবং দেশের এমনকি বিদেশেরও এমন অনেক বিশেষ পত্রিকা রয়েছে যারা আমার রোজগারের পন্থা। কিন্তু সে কথা এখন থাক। লেখক টেখকদের মানুষ বড় একটা গুরুত্ব দেয় না। তারা তো আর বড় কোম্পানির বড় অফিসার নয়, নেহাতি কলমিয়া। তাই চাপ বেশি থাকলেও চাকচিক্য কমই। যাই হোক, এই নিয়ে আমার কিছু বলার ইচ্ছা নেই। ঠিক হলো আমিই যাব। আমার ছেলের বয়স মাত্র 4 মাস। মেহলি বাবিকে নিয়ে ওর মায়ের বাড়িতেই আছে এখন। বিশাল দোতলা বাড়িটায় ওরা 2.5 জন আছে। মেহলির বাবা 6 মাস হলো এক্সপায়ার করেছেন। আমায় ওরা অনেক করে বলেছে ওদের সঙ্গে গিয়ে থাকতে, কিন্তু আমি যাইনি। ফ্ল্যাট, গাড়ি দুটোরই ইএমআই চলছে। এখন আমার লেখার দরকার। হইচইয়ের মধ্যে দিয়ে নষ্ট করবার মতন সময় আমার নেই। গ্রামের বাড়ি যাওয়াটা অবশ্য সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। ওই মাটির সঙ্গে আমার আত্মার সম্পর্ক, ওখানে আমার শিকড়ের টান। যাই হোক, মুখে ভাতের আগে আগে বাবিকে নিয়ে মিহুলি আসবে এমনই ঠিক হয়ে আছে। ফ্ল্যাটে আমি একাই আছি এখন। আমি ঠিক করলাম লেখালেখি তো চলবেই, তার থেকে সেই চওড়া উঠোন সমেত আমাদের মস্ত বাড়িটা রিসর্ট হয়ে যাওয়ার আগে যদি একবার দেখে আসা যায় তাহলে তো ভালোই হয়। দিনটা ছিল শনিবার। বিদ্যুতের গাড়িতে প্রমোটার আর আমি গাড়ি নিয়ে গ্রামে পৌঁছালাম। অনেক কিছুই পাল্টে গিয়েছে। আশেপাশের অনেক বাড়ি যেগুলো 15 বছর আগেও একতলা ছিল, এখন সেগুলো 2 তলা 3 তলা হয়েছে। অনেক পুকুর বুঝিয়ে দিয়ে সেখানে নতুন বাড়ি বা দোকান ঘর তোলা হয়েছে। সব মিলিয়ে মোটামুটি শহর ছোঁয়াচ লেগে গেছে আমাদের সেই সবুজ ঘেরা গ্রামের গায়ে। এই বাড়ির আশেপাশে সমস্ত জমি আপনাদের? মানে ওই পুকুর বাগানের সবটাই? হ্যাঁ, আমাদেরই। সুন্দর। সাজিয়ে গুছিয়ে বসতে পারলে বেশ ভালোই মানিয়ে যাবে। একদমই তাই। আরে সুধাংশুদা তো আমাকে সেরকম বলেছিল বলেই তোমাকে বললাম। অবশ্য ক্রেডিটটা তোমার দিদির। তোমার দিদি তো রিসর্টের কি নাম হবে সেটাও ঠিক করে ফেলেছে। তাই নাকি? কি নাম? সবুজ কুটির। বাহ, বেশ ভালো নাম। শ্যালক জামাইবাবু মিলে আসন্ন ব্যবসার ভালো মন্দ আলোচনা করতে ব্যস্ত। আমি একটু আসছি বলে
তাদের কাছ থেকে সরে এলাম। ঘুরে ঘুরে দেখতে থাকলাম বাড়ি আর বাড়ির আশেপাশের জমিটা। পুকুরের জল অপরিষ্কার হয়ে গেছে, পানা জমেছে তাতে। বাগান তো এখন আর নেই, আগাছায় আগাছায় জঙ্গল। বাড়ির সদর দরজার তালার চাবি ছিল আমার কাছেই, বর্দি দিয়েছিল আমায়। তালা খুলে বাড়ির ভেতরে ঢুকলাম। সেই চওড়া উঠোন। অবাক হয়ে দেখলাম যে উঠোনে এককালে চট পেতে বসে আমরা শীতের বেলায় রোদ পোয়াতাম, সেই উঠোনের মাটিই দেখা যাচ্ছে না। অসংখ্য ঝরা পাতা আর রাশি রাশি ছোট বড় গাছের ডালে ভরে আছে উঠোন। যেদিকে তাকাই শুধু ধুলো আর ধুলো। উঠোন পেরিয়ে দালানে উঠলাম। রান্নাঘর, ঠাকুরঘর, ঠাকুমার ঘর, আমাদের সবার বাবা মায়ের ঘর সব খুলে খুলে দেখলাম। সব খালি, খাঁ খাঁ করছে। ভালো লাগলো না। পুরনো পুরনো সেই গন্ধটা পর্যন্ত কেমন ধূসর হয়ে গেছে। ভারী মন নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসবো এমন সময় হঠাৎ একটা খুট করে শব্দ হলো কোথায় যেন। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমি। না, শব্দের কোনো উৎস খুঁজে পেলাম না ঠিকই, কিন্তু চোখে পড়ল একটা গাছ। কি আশ্চর্য, এতক্ষণ চোখেই পড়েনি আমার। অথচ পড়া উচিত ছিল, কেননা সে তো নিজের জায়গাতেই অনড় দাঁড়িয়ে আছে, যেমন ছিল তেমনই। কোনো বদল হয়নি তার। তীর করে দুলছে গাছের সবুজ পাতাগুলো। গোড়ায় অনেকগুলো ছোট বড় পাকা বেল পড়ে আছে। গাছেও আছে অনেক। একদৃষ্টে তাকিয়েছিলাম গাছটার দিকে। বাড়ি কুটিরে পরিণত হলে এই গাছটা কি আর থাকবে? বোধহয় না। প্রমোটার মশাই সবটা নতুন করে সাজাবেন, সেখানে কি আর এই বুড়ো বেলগাছটার জায়গা হবে? কথাটা ভেবেছি মাত্র, এমন সময় একটা বেল ডাল খসে মাটিতে গড়িয়ে পড়ল সশব্দে। গাটা শিরশির করে উঠল আমার। অনেকগুলো কথা মনে পড়ে গেল। এই সেই বেলগাছ, এর মাথাতেই নাকি তিনি থাকতেন। এই বাড়ির প্রতি যার বড্ড টান ছিল একদিন, মানে জীবিতকালে তিনি এই বাড়ির মানুষ ছিলেন। মরণের পরও মায়া কাটিয়ে যেতে পারেননি বাড়ি ছেড়ে। ঠাকুমার বলা সেই ব্রহ্মদৈত্যের কথা হঠাৎ করে বহু বছর পর মনে পড়ে গেল। মনে পড়লে কি ভয়টাই পেতাম আমরা। রাত বিরেতে অন্ধকারে ওই বেলগাছটার দিকে চোখ গেলে দু পা চলতাম আর পেছন ফিরে ফিরে দেখতাম। মনে মনে ভাবতাম, ঠাকুমা বলেছে যে সে আমাদের সব সময় দেখে, তার মানে এখনো দেখছে নিশ্চয়ই। খুব ভয় পেতাম, যদিও গল্প শুনেছি, কোনোদিন চোখে দেখিনি, দেখার কথাও নয়। কেননা ঠাকুমা বলেছিল তাকে নাকি মানুষ একবারই দেখতে পায়, মরার আগে। আরে সুপ্রিয়, তুমি এখানে? আর আমরা তোমাকে কখন থেকে এদিক সেদিক খুঁজছি। একটু আসছি বলে সেই যে গেলে, আর পাত্তা নেই। আরে সরি, আসলে অনেক দিন পর এখানে এলাম তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আর কি। কোয়াইট ন্যাচারাল। কবি সাহিত্যিকেরা একটু এরকমই হয়, কথায় কথায় তাদের আবেগ উদলে পড়ে, বললেন প্রমোটার নীলাঞ্জন দত্ত। না, সেরকম নয়, ওই আর কি। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের সব দেখা হলো? হ্যাঁ, দেখাশোনার আর কি, সবই দেখা হয়ে গিয়েছে। এবার কাগজপত্র রেডি হয়ে গেলেই আমি কাজে হাত দেব। বেশি দেরি করব না, বুঝলেন? সে কথাটা আমার আগে থেকেই জানা ছিল। বাড়ি সংক্রান্ত সমস্ত কাগজপত্রই বর্দির জিম্মায় আছে। আমাদের আরও একটা মিটিং হবে কোনো এক ছুটির দিন, বর্দির বাড়ির ড্রয়িং রুমে। যারা আছি তারা তো থাকবই, আর যারা দেশের বাইরে আছে তাদেরকেও ডাকা হবে। সবাই এসে জমির দলিলে সই করবে, বাড়ি বিক্রির সই। ঠিক আছে সুপ্রিয়, চলো। এখানে সমস্ত কাজকর্ম তো প্রায় মিটেই গেছে, আর খিদেও পেয়েছে প্রচুর। দুপুর হয়ে গেল, সেই কোন সকালে বেরিয়েছি। সুধাংশু তো তোমায় ফোন করেছিল, কিন্তু না পেয়ে আমায় ফোন করলো, তোমার কথা জানতে চাইছিল। আমি আবারও লজ্জা পেলাম। পকেট থেকে মোবাইল বার করে দেখলাম, ঠিকই তো
মেজদার মিস কল। বললাম, হ্যাঁ আসলে খেয়ালই করিনি। চলুন তাহলে যাওয়া যাক। নীলাঞ্জন বললেন। বিদ্যুৎ এক পা বাড়িয়েছে এমন সময় আমি বললাম, বলছিলাম আপনারা যান, বিদ্যুৎ তোমরা বরং চলে যাও, আমি আজকের দিনটা এখানেই থাকব। মানে এই ধুলো আবর্জনা ভর্তি নোংরা পুরো বাড়িটায় থাকবে তুমি, তাও আবার একা? দেখো, নোংরা হোক ধুলো হোক, তবুও তো আমার জন্মভিটে। এই যে আজ যাব, আর কি কখনো এসে দাঁড়াতে পারবো এই উঠোনটায়? সবই তো বদলে যাবে, তাই না? ঝকঝকে তকতকে হয়ে যাবে চারপাশ, কিন্তু এই সোদা সোদা চেনা মাটির গন্ধটা আর পাবো না। তাই আমায় আজ থাকতে দাও। গাড়ি তো আছেই, আমি কাল সকাল সকাল বেরিয়ে পড়ব। তোমরা বরং এখনই বেরিয়ে পড়ো, বেলা পড়ে আসছে। আর তোমার খাওয়া দাওয়া? এখানে কাছে পিঠে কোনো খাবারের দোকান আছে বলে তো মনেই হয় না। হ্যাঁ, কি খাবে তুমি? আমরা ভেবেছিলাম ফেরার পথে হাই রোডে উঠে কোনো হোটেল টোটেল দেখে সেখানেই লাঞ্চটা করে নেব। তোমার কি হবে? সাথে বিস্কিট আছে, ওটাতেই এখন চলে যাবে। বিকেলের দিকটায় একবার হাটতলার ওদিকে যাব, কিছু একটা কিনে নেব, রাত্রি কেটে যাবে। ঠিক আছে, তুমি যখন কিছুই শুনবে না তখন তুমি একাই থাকো, কিন্তু সাবধানে থেকো। আর একবার জামাইবাবুর সঙ্গে কথা বলে নিও। হ্যাঁ ঠিক আছে তাহলে মিস্টার চক্রবর্তী, তাহলে আমরা এলাম। চলো তোমাদের একটু এগিয়ে দিই বিদ্যুৎ। বলে আমি বিদ্যুৎদের গাড়ি স্টার্ট দিয়ে চলে যাওয়া পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে থাকলাম। বাড়ি ফিরে আসছি, বাড়ির ভিতরে চলে এসেছি এমন সময় পেছন থেকে কে যেন ডাকলো। কে? ঘুরে দেখি একজন বয়স্ক ভদ্রলোক, হাতে লাঠি, কোথাও থেকে ফিরছেন বোধহয়। আমি বললাম, আমি। তুমি কে বাবা? এবারে দরজা খুলছো? হ্যাঁ, আমি সুপ্রিয়। সুপ্রিয় তো ঠিক চিনলাম না। চক্রবর্তী বাড়ি তো আজ বহু বছর বন্ধ হয়ে পড়ে আছে, আর এই বাড়িতে তুমি সুপ্রিয় কে? আমি মহা বিপদে পড়লাম। ইচ্ছে না থাকলেও ছেলেবেলার সেই ডাক নামটাই বললাম। আমি সুপারি। আমায় চিনতে পারছেন না? শঙ্কর চক্রবর্তীর বড় ছেলে। ও, তুমি শঙ্করের ছেলে? সেই আমাদের সুপু। দেখা দেখে চিনতেই পারিনি, আর কি করেই বা চিনব বলো? চোখেও ছানি পড়েছে, তারপরেই ঝাঁঝা রোদে এত দূর হেঁটে আসছে। তোমাকে সেই কোন ছোট্টটি দেখেছি, সেই যে কলকাতার কলেজে পড়তে গেলে, ব্যাস, আর তো এদিকে আসুনি। আমায় চিনতে পারছো তো? আমি আরও একটু বিপদে পড়লাম। না, সত্যিই পারছি না, কিন্তু বলি কেমন করে? আমায় কিছু বলতে হলো না। তিনিই আবার বললেন, আরে আমি তোমাদের জেঠু, মনোহর ময়রার কথা মনে নেই? আটতলায় আমার বড় দোকান ছিল, আর তোমরা তো ছেলেবেলায় কত রসবড়া খেয়েছো আমার দোকান থেকে, মনে নেই? হ্যাঁ, আবছা আবছা মনে পড়ল বোধহয়। বললাম, হ্যাঁ তা আবার থাকবে না, কি যে বলেন, সেসব কথা কি আর ভোলা যায়? দোকানটা এখন আর নেই? না বাবা, সে আর নেই। ছেলে আর জামাই মিলে ব্যবসা বাণিজ্য সব লাটে তুলে দিয়েছে। কপাল করে তাদের পেয়েছি, বুঝলে না? তোমার জেঠিমা তো চলেই গেলেন, আর এই আমিও যাওয়ার জন্য বসে আছি। ও তার যাগ্যে সেসব কথা। আর বলছি, তুমি কেমন আছো? হঠাৎ করে এদিকে কি মনে করে বাবা? কেন এসেছি মোটামুটি বললাম জেঠুকে। জেঠু সব চুপ করে শুনলেন, তারপর বললেন, হ্যাঁ, বাড়িটা বেচে দেবে? এত বড় বাড়ি, পুকুর, বাগান সব মিলে সম্পত্তি তো আর কম নয়, তা তুমি বেচে দেবে? হ্যাঁ, মানে এখন তো এই বাড়িটা বেকার ফাঁকাই পড়ে আছে, তাই ভাই বোনেরা সবাই ঠিক করেছে বাড়িটা বিক্রি করে দেবে। তা এখানে কারা থাকবে? কোনো পরিবার নয়, এখানে একটা হোটেল গোছের জিনিস তৈরি হবে। মোটামুটি বুঝিয়ে বললাম আমি। লোকজন যারা এই গ্রামে নিরিবিলিতে কয়েকটা দিন কাটাতে চায়, তারা যাতে এখানে এসে থাকতে পারে,
তারই একটা ব্যবস্থা করা হবে এখানে। ও মানে ধর্মশালা? না না, মানে ঠিক সেরকমটা নয়, আবার খানিকটা ওরকমই। ও জানিনি বাবু, তোমাদের সব কত রকম ব্যাপার স্যাপার। পৈতৃক ভিটে বেচে দিয়ে হোটেল করছো, তা করো। এই যুগটাই হয়েছে অমন। বাপ ঠাকুরদার ভিটে মাটি সব চাটি করে দিয়ে তবে ছেলে মেয়েদের পরাণে শান্তি হয়। কত দেখবো। তোর তোর বেচো বেচো, বাড়ি বেচতে এসো তো বেচে দাও। অবশ্য দেখো বেচতে পারো কিনা। যার বাড়ি সে বেচতে দিলে তবেই তো বেচতে পারবে। যাকগে, তবে আমি যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এলুম গো, ভালো থেকো। শেষের কথাগুলো অদ্ভুত ছন্দে বলে ভদ্রলোক লাঠি ঠুকতে ঠুকতে সামনে এগিয়ে গেলেন। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। যার বাড়ি সে বিক্রি করতে দেবে না মানে? বাড়িটা তো এখন আমাদেরই। হ্যাঁ, এই বিক্রির ব্যাপারটায় আমার সেরকম একটা ইচ্ছে ছিল না। কিন্তু শুধু শুধু বাড়িটা ফেলে রেখে দিয়েই বা কি হবে? তাই আমিও সবার সাথে সহমত হয়েছি। বাড়ি বিক্রির পথে তো আর কোনো বাধা নেই। এবার শুধু কয়েকটা দিন, বাদ বাকি কাগজ তৈরি হয়ে গেলে গেস্ট হাউস তৈরির কাজ শুরু হবে। আসলে বয়স হয়েছে তো, কি বলতে কি বলেন নিজেই হয়তো বোঝেননি। ভদ্রলোকের বিষয় এমনই চিন্তা করে আমি আমার গাড়িতে রাখা বিস্কিট আর পুরনো খবরের কয়েকটা কাগজ সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলাম। দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলাম। না, তালা দেওয়ার দরকার নেই। লোহার কবজায় জং ধরে দা জমাট হয়ে আছে, শুধু ভেজিয়ে দেওয়াই যথেষ্ট। খুব চেষ্টা না করলে ও দরজা খুলবে না কিছুতেই। আজকের রাতটা কাটাতে পারি এমন একটা ঘর খুঁজলাম, পেয়েও গেলাম। ঠাম্মার ঘর, ঠাকুমার ঘর। এই ঘরটাই বাড়ির মধ্যে একটা ঠিকঠাক ঘর যেখানে থাকা যেতে পারে। ঘরের দরজা খুলে একটু স্বস্তির শ্বাস ফেললাম। হ্যাঁ, এই ঘরটাও নোংরা, কিন্তু এই ঘরে একটা সরু তক্তপোষ পাতা আছে। চাদর বালিশ কিছুই নেই আমার সঙ্গে। পরনের পোশাক ছাড়া কাপড় বলতে আর কিছু নেই। হাত দিয়ে ধুলো ঝেড়ে খবরের কাগজ পেতে দিলাম। মাথার কাছে জানলাটা খুলে দিলাম। বাইরে থেকে আলো হাওয়া দুই আসছে। মোটামুটি কাজ মিটেছে। এবারে পুকুর পাড়ে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। রুমালে মুছে কাগজের বিছানায় বসে বিস্কিটের প্যাকেট কাটলাম। জল বিস্কিট খাওয়া শেষ করে লম্বা হলাম বিছানায়। এর মধ্যে মেজদার সাথে কথা বলা হয়ে গিয়েছে। মেহুলির সাথেও কথা বলেছি। ও তো রেগেই আগুন। কোনো মানে আছে ওই রকম একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে বন জঙ্গলের মধ্যে থাকবার? ইলেকট্রিসিটিও তো নেই। যদি কোনো সমস্যা হয়, সাপ কুপো তো থাকতে পারে নাকি? রাত বিরেতে কি করবে তুমি একা একা? আশ্চর্য। ম্যাডাম, এটাই আমাদের আদি বাড়ি, সেটা মাথায় রাখবেন। এর আনাজ কানাজ আমার হাতের তালুর মতন চেনা। তোমার থেকেও বেশি চিনি আমি এই বাড়িটাকে, বুঝলে? মেহুলি চক্রবর্তীর ডান কাঁধের পাশে ছোট্ট বাদামি তিলটা সুপ্রিয় চক্রবর্তী যেমন চেনে, ঠিক তেমনই এই বাড়ির কোথায় কি আছে সবটাই তার জানা। ধ্যাৎ, সব সময় তোমার বাজে কথা। আমাদের প্রেম আলাপ হয়তো আরেকটু চলতো। ঠিক এই সময় শোনো না, বাবি কাঁদছে, ওকে আমি একটু খাইয়ে নি, আবার পরে কথা বলবো। সাবধানে থেকো, হ্যাঁ? লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। আমারই তো ছেলে ঠিক আমার মতোই হয়েছে। মোক্ষম সময় বেজে ওঠে। যাই হোক, খোলা জানালার বাইরে চোখ রাখলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। পশ্চিম আকাশে এখন লাল আবিরের মতন রাঙা রং ধরতে শুরু করেছে। অনেকগুলো ফেলে আসা বিকেল চোখের সামনে ভেসে উঠল এই মুহূর্তে। আমরা এই সময় স্কুল থেকে বাড়ি ফিরতাম সব ভাই বোনেরা খুনসুটি করতে করতে। বাড়ি ফিরেই পুকুর পাড়ে হাত মুখ ধুয়ে এসে সোজা রান্নাঘরের দালানে মাছের পেটি, বেগুনি, আমের আচার, ডালের বড়া, এইসব যা আমাদের জন্য রাখা আছে সেই সব খাবার দাবার নিয়ে আবার একচোট খুনসুটি। ছোট ছোট দিন ফুরিয়ে সন্ধে হয়ে যেত ওভাবেই।
ফুরিয়ে গেছে আমাদের ছেলেবেলা। এখনো পশ্চিম আকাশ লাল হয় শুধু স্কুলের পোশাক খুলে ফেলে শুক্তো আর মুড়িঘণ্টতে হামলে পড়াটাই আর হয় না। এইসব ভাবতে ভাবতেই সময় কেটে গেল। সন্ধ্যা হয়ে আসছে দেখে আমি উঠে পড়লাম। চার্জার সঙ্গে থাকলেও চার্জ দেওয়ার উপায় নেই এখানে। পাওয়ার ব্যাংকও আনা হয়নি, তাই চার্জ এখন অত্যন্ত মহার্ঘ জিনিস। আলো থাকতে থাকতেই কাজ মিটিয়ে নিতে হবে। উঠে পড়লাম বিছানা ছেড়ে, বাড়ির বাইরে বেরিয়ে হাটতলার দিকে চলতে শুরু করলাম। পথঘাট সব চেনাই আছে, পায়ে পায়ে এগিয়ে চললাম। হাটতলায় পৌঁছে রুটি তরকারি কোথাও পাওয়া যায় কিনা একটু খোঁজ খবর করলাম। আমাদের সময় পাওয়া যেত না ঠিকই, কিন্তু এখন পাওয়া যায়। তবে এক্ষুনি নয়, আরো ঘন্টা দুয়েক পরে এলে পাওয়া যেতে পারে লোকের মুখে শুনে এমনটাই বুঝলাম। কিন্তু এত দেরি করার উপায় আমার নেই। মিষ্টি আর পাউরুটির দুটো প্যাকেট কিনে আবার বাড়ি ফেরার পথ ধরলাম। পথে অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হলো, কিন্তু আমি তাদের কাছে অচেনা। 34 বছরের সুপ্রিয়কে এখানকার কেউ চেনে না, তাই আমি মুখের হাসি মুখে রেখে আবার বাড়ি ফিরে এলাম। অন্ধকারে আর বেশিক্ষণ জেগে বসে থাকার কোনো মানেই হয় না। মোটামুটি ঘড়ির কাঁটা 8টার ঘরে যেতেই পাউরুটির প্রধান ব্যবহার সেরে জলের বোতলের অর্ধেক জল শরীরে চালান করে দিয়ে কাগজের বিছানা অলঙ্কৃত করলাম। ব্যাস, শুধু রাতটুকুই। ভোরের আলো ফুটলেই গাড়ির চাকা গড়াতে শুরু করবে। হাঁটাহাঁটি হয়েছে সারাদিন বেশ অনেক। বিছানা নেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুম এলো চোখে, যদিও সেই ঘুম শান্তির ঘুম হলো না, কারণ মশারা এ বাড়িতে বহুদিন মানুষের রক্ত খেতে পায়নি। আজ পেয়ে তারা যথারীতি ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। ওই ঘুমের ঘোরেই হাত চালাতে চালাতে রাত এগিয়ে চলল। বেশ অনেক রাত পার হয়ে গেছে। আমিও বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম নিখাদ একটা ঘুমে, কারণ ছেঁড়া ছেঁড়া ঘুমে কি মানুষ স্বপ্ন দেখতে পারে? বোধহয় না। তাই বলছিলাম, আমার ঘুমটা কিছুক্ষণের জন্য হলেও খাঁটি হয়েছিল। স্বপ্নে দেখলাম আমি যেন একটা অন্ধকার ঘরে চুপচাপ বসে আছি, আর আমার সামনে দাঁড়িয়ে একজন অপরিচিত মানুষ। দারুণ খেপে গেছে আমার উপর কোনো একটা কারণে। মানুষটি বয়স্ক, মাথা জোড়া টাক, পরনে ধবধবে ধুতি, খালি গা, চওড়া পইতে আছে গলায়। আঙুল নেড়ে নেড়ে খুব শাসাচ্ছিলেন আমাকে। কি বলছিলেন আমি ভালো শুনতে পারছিলাম না, কিন্তু খুব ভয় পাচ্ছিলাম মনে আছে। আমি যেন অপরাধী আর ওই আমার বিচারক। ঘরে আর কেউ নেই, অন্ধকার ঘুটঘুটে ঘর, তারই মধ্যে আমরা দুজন। সারা গায়ে কাঁটা দিয়ে উঠছে। ধীরে ধীরে স্পষ্ট হলো শব্দগুলো। শুনতে পেলাম আর বুঝতে পারলাম ওই লোকটির কথা। আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, মাথার ঘাম পায়ে ফেলে এসব করেছি আমি। আর তোরা কে রে? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছিস তোরা? হ্যাঁ, বেজবার কে তোরা? আমার বাড়ি জানিস না? জানিস না আমি আছি? আমার অনুমতি না নিয়ে আমার বাড়ি বেচে দিবি? হ্যাঁ, বাড়িতে দালাল ধরে এনেছিস? মুরলীধর চক্রবর্তী কিছুতেই এ বাড়ি বিক্রি হতে দেবে না। বেশ নিরিবিলি নির্জন যাতে আছি। তোরা কোথাকার আপদ এসেছিস আমায় জানাতে? স্পষ্ট আমার চোখে চোখ রেখে আঙুল নেড়ে বললেন বৃদ্ধ। যা যা, চলে যা। ভালো চাষ তো চলে যায় এখান থেকে, না হলে ঘাড় মোটকে দেব। বড়লোক হওয়ার স্বাদ ঘুচিয়ে দেব। হ্যাঁ। কথাটা আমার খুব গায়ে লাগলো। ঘুমের ঘোরেই আমি বললাম, দেখুন মশাই, কাকে কি বলছেন বুঝে শুনে বলবেন। যৌথ বাড়ি বিক্রি করে বড়লোক হওয়ার স্বাদ যার থাক, আমার নেই। রীতিমতো মস্তিষ্ক খাটিয়ে ভাত জোটাতে হয় আমায়, বুঝলেন? তাই ওসব চোখ রাঙানি আমায় দেখাবেন না। এগিয়ে চলে যা, এগিয়ে চলে যা আমার বাড়ি ছেড়ে। যা। কেন যাব? মোটেই যাব না। যে কাজে এসেছি সে কাজ করেই যাব। বাড়ি বিক্রি হবেই, কিছু করতে পারলে করে নিন।
বটে, তবে দেখ আমি কি করি। বংশের ছেলে বলে ভালো মুখে বলতে এসেছিলাম, কথা যখন শুনলি না তখন আর আমি কি করব। কিন্তু আপনি কে? আমার নানানির মতো কথা বললুম না, এ বাড়ির মালিক আমি মুরলীধর চক্রবর্তী। মুরলীধর নামটা কোথায় যেন শুনেছি, কোথায় যেন লেখা আছে। কোথায় কোথায় আমি ওই অবস্থাতেই ভাবছি। বৃদ্ধের মুখে হাসি, সঙ্গে আরও কিছুটা রাগ, সব মিলিয়ে একটা বিদঘুটে অবস্থা। ঠিক এই সময় কানের কাছে সশব্দে বেজে উঠল ফোনটা। আমি ঘুম ভেঙে জেগে উঠে বসলাম। এত রাতে মেহুলি ফোন করছে কেন? হ্যালো। প্রথমে কিছুই শুনতে পেলাম না, শুধু ওদিক থেকে দারুণ হইচই চেঁচামেচি শব্দ ভেসে আসছে। মেহুলি এত রাতে যখন ফোন করেছে নিশ্চয়ই কোনো দরকার আছে তাই, কিন্তু কথা বলছে না কেন? আমি একতরফা বলতে থাকলাম, হ্যালো হ্যালো মেহুলি, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, ফোন করেছো কেন? মেহুলি, কি হয়েছে? হ্যালো হ্যালো। এইবার উত্তর এলো, সুপ্রিয়, সুপ্রিয় বাঁচাও আমাদের, বাড়িতে আগুন লেগে গেছে। আমি, মা আর বাবি দোতলায় আটকা পড়ে আছি, একতলাটা পুরো জ্বলে যাচ্ছে, বাঁচাও আমাদের। আগুন? আগুন কেমন করে লাগলো? বুঝতে পারছি না, সম্ভবত শর্ট সার্কিটে লেগে গেছে আগুনটা। ফায়ার ব্রিগেডে কল করেছো? ওরা তো এসেছে, কিন্তু কিছুতেই। হ্যালো হ্যালো মেহুলি, হ্যালো। ওই পর্যন্ত কথা হতেই কলটা কেটে গেল। আমি আর দু একবার রিং ব্যাক করলাম, কিন্তু কলটা রিসিভ হলো না। বাড়িতে আগুন লেগে গেছে। মেহুলি ছোট বাচ্চাটা আর ওর মাকে নিয়ে একা। আমাকে যেতে হবে এক্ষুনি। তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়ে এলাম। গোটা বাড়িটাই অন্ধকার গায়ে মেখে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে। আমার কোনো দিকে কোনো খেয়াল নেই। যেমন ছিলাম ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কিন্তু কেমন করে বেরোবো? সদর দরজার সামনে যেতেই অবাক হয়ে গেলাম। দরজার সামনে ও কে দাঁড়িয়ে? না, কোনো ভুল নেই, একটু আগে যাকে স্বপ্নে দেখেছি এ তো সেই। কে 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 আপনি? কোনো উত্তর নেই। কথা বলছেন না কেন? পথ ছাড়ুন, আমায় যেতে হবে, তারা আছে আমার। বলতেই সরে গেল ছায়াটা। আমি দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। দরজাটা আবার টেনে দিলাম বাড়ির বাইরে থেকে। তাড়াহুড়োয় তালাটাও পর্যন্ত লাগাতে ভুলে গেলাম। গাড়ি স্টার্ট করে ঘুমন্ত গ্রাম ছেড়ে শহরের পথ ধরলাম। অমাবস্যার অন্ধকারে পথঘাট কালো হয়ে আছে। হাইরোডে ওঠা না পর্যন্ত স্ট্রিট ল্যাম্পের আলো চোখে পড়ল না। গাড়ির হেডলাইটই ভরসা তখন। আমার যে কি সাংঘাতিক উত্তেজনায় ওই সময় গাড়ি চালাচ্ছিলাম তা শুধু আমিই জানি। হাতের আঙুলের বশ স্টিয়ারিং মানছিল না। যেন তেন প্রকারে এই মুহূর্তে আমাকে মেহুলিদের কাছে যেতে হবে। ওখানে আগুন লেগেছে। জানি না এতক্ষণে আর কতটা সর্বনাশ হয়ে গিয়েছে বাড়িটায়। আমি যদি এখন কলকাতায় থাকতাম তাহলে কত আগেই পৌঁছে যেতাম ওদের কাছে। শিট, আজকেই এটা হতে হলো। আমি স্পিড বাড়ালাম, আরও স্পিড বাড়ালাম। সময়ের দাম অনেক। দুতলা বাড়ির উপরে ওরা এখন কতটা অসহায়। আমি গিয়েও যে খুব একটা কিছু করতে পারবো তা কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তবুও তখন আমি আর আমার মধ্যে নেই। যুক্তিতর্কের ধার ধারছি না সেই মুহূর্তে। স্পিড, আরও স্পিড, আরও স্পিড। হাওয়ায় ভেসে চলেছে গাড়ি। কোনো দিক থেকে কোনো লাগাম নেই। ব্যালেন্স লেস হয়ে চালাচ্ছি গাড়িটা। বোধহয় এই জন্যই ঘটে গেল ওই সাংঘাতিক ঘটনাটা। আবছা মনে আছে আমার, হাতের আঙুল স্টিয়ারিংয়ের ওপর, দুর্দান্ত গতি ধরে ছুটে যাচ্ছে সামনে। আর ঠিক ওই সময় উল্টো দিক থেকে বিশাল একটা পাহাড়ের মতন অন্য একটা গাড়ি আমার মুখোমুখি ছুটে আসছে। ঝাঁপিয়ে পড়ল সে আমার উপর। মুখোমুখি সংঘর্ষে দুর্দমনীয় গতি, কান ফাটানো শব্দ, চূড়ান্ত সর্বনাশ। তারপর আর কিছু মনে নেই। শুধু মনে আছে জ্ঞান হারানোর আগে আমার মাথায় প্রচণ্ড জোরে আঘাত লেগেছিল। তারপর সবটাই ব্ল্যাঙ্ক। কতটা সময় এমন ছিল বলতে পারবো না।
যখন আবার চেতনা ফিরে পেলাম, যদিও ওটাকে চেতনা বলা কিনা আমি জানি না, যাই হোক, তখন বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, কিন্তু কি সেটা তখনও আমি বুঝিনি। বর্দি, মেজদা, জামাইবাবুরা সবাই আছে, বিদ্যুৎকেও দেখলাম। কাছাকাছি যারা থাকেন আত্মীয়দের মধ্যে সবাই আছে। তারই মধ্যে দাঁড়িয়ে রয়েছে আরেকজন, মেহুলি। মেহুলি কাঁদছে কেন? কি হয়েছে মেহুলি, তুমি কাঁদছো কেন? কাছে গিয়ে ওর হাত ধরে জানতে চাইলাম, কিন্তু কি আশ্চর্য, ও তাকালোই না আমার দিকে। আমার ছোঁয়া পেয়েছে কিনা ও বুঝতে পারলাম না। বর্দি বলল, হায়, সবই আমার কপাল। এই বাড়ি বিক্রি হিড়িকটা যদি না উঠতো, তাহলে আজ আর এমন সর্বনাশ ঘটতো না। ও কথা ঠিক নয় বর্দি, আমাদের সাথে যদি ও সকালে চলে আসতো তাহলে তো কিছুই হতো না, সব ঠিকই থাকতো। সব দোষ আমার, আমি ওকে মেরে ফেললাম। কি করব, সেই সময় যে আমার মাথা ঠিক ছিল না, তাই ফোনটা করে ফেলেছিলাম। ভুলে গিয়েছিলাম যে ও কলকাতায় নেই, অতটা দূরে গ্রামের মধ্যে আছে। বলে আবার কাঁদতে শুরু করলো মেহুলি। উফ, আরে হয়েছেটা কি? আমাকে নিয়ে কথা হচ্ছে সে তো বুঝতেই পারছি, কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। বলছি মুখে আগুন দেবে কে? কে আর দেবে, বড় ভাগনাই আছে। নিজের ছেলের হাতের আগুন তো আর ওর কপালে জুটল না। যা যা অর্জুন, যা বাবা, বাবার মুখে আগুন দিয়ে আয়। বড়দিদির ছেলে অর্জুন মুখে আগুন দেবে? মামার? কোন মামার? এসব কি হচ্ছে? যাই তো দেখি ব্যাপারটা। অর্জুন কাঁদছে না, কিন্তু ওর চোখে মুখে দুঃখ। অর্জুনের সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি, বাকিরাও আমাদের পেছন পেছন আসছে। দেখলাম এটা তো বার্নিং ঘাট। এতক্ষণে ব্যাপারটা লক্ষ্য করলাম আমি, কেউ মারা গেছে তাহলে, আমাদের মধ্যে কেউ, অর্জুনের মামাদের মধ্যে কেউ। কিন্তু কিন্তু সে কে? বর্দা, মেজদা সবাই তো আছে, আর ভাই বিদেশে। তাহলে তাহলে এখানে কে? একবার শেষবারের মতো মুখটা দেখে নাও মেহুলি। হায় হায়, ছেলেটা এই বয়সী বাপ হারা হলো, কি কপাল। বলেই কেঁদে উঠল মেজ বৌদি। মেহুলি কিছুতেই দেখবে না, দু চোখ বন্ধ করে নিল সে। কিন্তু আমি দেখলাম। এ কি, কি ও কে শুয়ে আছে? ভালো করে তো মুখটা বোঝাই যাচ্ছে না। মাথা থেকে শুরু করে পুরো মুখটা অসংখ্য কাটা দাগে ভরে গেছে, গলা থেকে পা পর্যন্ত সবটা ঢাকা সাদা চাদরে। কিন্তু যতই আড়াল আবডাল থাক, আমি ঠিক চিনতে পেরেছি ওই মুখটা আমি চিনি। 34 বছর ধরে প্রতিদিন ওই মুখটা আমি দেখেছি। ওই মুখের প্রত্যেকটা অভিব্যক্তি আমার চেনা। ওই মুখটা যে আমার। আমি শুয়ে আছি লোহা স্ট্রেচারে, মৃতদেহ হয়ে। আমি মরে গেছি। কখন কেমন করে মরলাম আমি? আমার মাথার ভিতর উত্তাল চিন্তার স্রোত, কিন্তু কিছুতেই ধরতে পারছি না উত্তরটা, ধরতে পারছি না। ঠিক ঠিক এই সময় ঘাড় ঘুরিয়ে দেখলাম সাদা কাঁচের একটা শববাহী গাড়ি এসে থামল। গাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। গ্রামের বাড়ির অন্ধকার খবরের কাগজের বিছানায় ঘুমাচ্ছি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে সেই বৃদ্ধের শাসানি। আমি তার কথা শুনতে নারাজ। ফোন বেজে উঠল, মেহুলির ফোন। বাড়িতে আগুন লেগেছে, ও ডাকছে আমায়। আমি যেমন ছিলাম সেই অবস্থাতেই বাড়ির বাইরে বেরিয়ে গাড়ি নিয়ে ছুটতে শুরু করলাম। মাত্রা ছাড়া হয়ে ছুটছি, হাইওয়েতে উঠেছি। এমন সময় উল্টো দিক থেকে ছুটে এলো আর একটা গাড়ি। তারপর সেই সাংঘাতিক আওয়াজ, আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা। মরে গেছি আমি, মরে গেছি। মাঝে কেটে গেছে অনেকটা সময়। অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, পোস্টমর্টেম হয়েছে বডিটা, সবশেষে শ্মশানে। ক্ষতবিক্ষত দেহটা পোড়াতে এসেছে আমার বাড়ির লোক।
নিশ্চয়ই ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে আমার মৃত শরীরটার সঙ্গে সঙ্গে ব্যাগটাও পেয়েছিল। মোবাইল ছিল তাতে, আর একটা জিনিস ছিল ব্যাগে। তার কথায় পরে আসছি। ওই মোবাইল থেকেই মেহুলি নিশ্চয়ই দুঃসংবাদটা পায়। তারপর মেহুলি থেকেই খবরটা ছড়িয়ে পড়েছে বাকিদের কানে। ঘুরে দেখলাম ওদের ওদিকে ওরা সবাই কাঁদছে। বর্দার মেজদার চোখে জল নেই, কিন্তু আমি জানি ওরাও কাঁদছে, মেহুলিও কাঁদছে। মেহুলির মাথাটা ঘুরে গেল। ওকে ধরুন কৃষ্ণা বৌদি, বলে উঠল বিদ্যুৎ। কৃষ্ণা আমার মেজ বৌদির নাম। দুদিন ধরে মেয়েটা কিচ্ছু খায়নি, তাই তো মাথাটা ঘুরে গেছে। ট্রাফিক পুলিশের ফোনটা পেয়েই আমাদের জানালো, আর সেই থেকে শুধু কাঁদছে আর কাঁদছে। ছেলেটাকে পর্যন্ত কোলে নেয়নি একবারও। মাসিমা বাচ্চাটাকে বুকে নিয়ে বাড়িতে বসে আছেন। এই বয়সে তার যে কি জ্বালা, কি আর বলি। চলো মেহুলি। মেজদি ভাই, ও যে চলে গেল, এখন আমাদের কি হবে মেজদি ভাই? আমি বাবিকে কি বলবো? সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণা, তুমি ওকে আগে নিয়ে যাও এখান থেকে। হ্যাঁ বর্দা, যাই। মেহুলি দূরে চলে গেল। ওদিকে ততক্ষণে দাউ দাউ করে পুড়তে শুরু করে দিয়েছি আমি। মানে আমার ফেলে আসা শরীরটা পুড়ছে ইলেকট্রিক চুল্লিতে। মরে গেলাম, মুছে গেলাম আমি। শেষ হয়ে গেল আমার সব সত্তা। কিন্তু কেন? এবার কোথায় যাব আমি? মেহুলি কাঁদছে। মেহুলির শরীর খারাপ, আমার ছেলেটা ছোট। ওদের ফেলে আমি কোথায় যাব? আচ্ছা, ওদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়া যায় না? বাড়ি ফিরে যাব? না না, যাওয়া যায় না। আমাকে আর ওদের সঙ্গে নিয়ে যাবে না ওরা। আমি যে মরে গেছি। ইস, ছোট্ট বাবির মুখটা শেষবারের মতন একবারও দেখতে পেলাম না। কিন্তু এবার আমি কি করব? আর একটা ইচ্ছে যে অপূর্ণ থেকে গেল। আমার যে ভীষণ ইচ্ছে ছিল এই বছর কলকাতার বইমেলায় আত্মজীবনী কথাগুলোয় গল্পের আকারে বই ছাপিয়ে বের করব। আমার ছেলেবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের গ্রামের বাড়ি নিয়ে আমার সমস্ত মনের কথা অক্ষরে অক্ষরে লিখে গল্প জন্ম দেব। ওই ডায়েরিটাই তো আমার পাণ্ডুলিপি। সর্বক্ষণের সঙ্গী ছিল ওটা আমার। ডায়েরিটা কি ওরা পেয়েছে? নিশ্চয়ই পেয়েছে। শেষ মুহূর্তেও ওটা গাড়িতে আমার সাথেই ছিল। গ্রামের বাড়িতে জানলা দিয়ে বাইরের আকাশ দেখতে দেখতে মনের কথাগুলো পেনের মুখে ডায়েরির পাতায় ফুটিয়েছিলাম। ওই অভ্যাসটা আমার নিঃশ্বাসের মতো, সব সময়ের দোসর ছিল। তাই আজ আলাদা করে ওর কথা কোথাও উল্লেখ করিনি। যাই হোক, কিন্তু সবটাই তো ছিল আমার কাছে। এখন তো কিছুই নেই, কি নিয়ে থাকবো আমি? একটা অ্যাক্সিডেন্টে ছিলাম থেকে নেই হয়ে গেল, কিন্তু আর সব কিছুই তো আছে যা ছিল। গ্রামের পরিত্যক্ত বাড়িটা, উঠোনের এক কোণে ঠিকই দাঁড়িয়ে আছে আর থাকবে সেই বেলগাছটা, যে বেলগাছের দিকে রাত্রিবেলা চোখ গেলে গা ছমছম করে উঠত আমার। ঠাকুমা বলেছিল না, ওই গাছেই তিনি থাকেন। তোমরা তাকে দেখতে না পেলেও তিনি তোমাদের সব সময় দেখেন, দেখছেন, এখনো দেখছেন। হ্যাঁ, আমি জানি এখনো দেখছেন আর পরেও দেখবেন। ওটা যে তারই বাড়ি, ওই গাছটা যে তার। মুরলীধর চক্রবর্তী মরার পর ব্রহ্মদৈত্য হয়ে বেলগাছে বসে বাড়ি আঁকলে রেখে দিয়েছেন আর থাকবেন। যে তাকে ঠাই নাড়া করার চেষ্টা করবে সেই আমার মতন আছি থেকে নেই হয়ে যাবে। ঠাকুমার গল্প শুনছিলাম, ডায়েরিতেও লিখেছি তাকে মানুষ দুবার দেখতে পায়। আমার বুঝি মরবার সময় হয়েছিল, তাই আমি তাকে দেখতে পেয়েছি। না, শুধু স্বপ্নে নয়, বাড়ি ছেড়ে বেরোনোর সময় সদর দরজাতেও দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। গুরুত্ব দিইনি তখন। ওই সেই ব্রহ্মদৈত্য তথা আমার ঠাকুরদার সেজ কাকা, যার নাম আমরা বাড়ির দলিলে দেখেছি। বাড়ির আদি মালিক তিনি, মুরলীধর চক্রবর্তী।
এইবার সব বুঝতে পারলাম। কিন্তু এইসব কথা এখন আর ভেবে কি হবে? আমার যা হওয়ার তা হয়ে গেছে, আর কারোর যাতে আমার দশা না হয় তার ব্যবস্থা কি করে করব? আজ নয় কাল বর্দা মেজদা তাদের ছেলে মেয়ে, বা হয়তো আমার ছেলে 20-21 বছর পর আজকে ছোট বাবি আমার ছেলে বড় হয়ে ঠিক আমার মতোই বোকামি করে বসবে। আর তখন না, আমি আর ভাবতে পারছি না। ওই বাড়ি বিক্রি করার চেষ্টা করলেই মরতে হবে। ওই বেলগাছটা ঠিকই থাকবে, শুধু শেষ হয়ে যাবে মানুষটা। শত্রু নিকেশ করে হাসবেন ব্রহ্মদৈত্য। হাওয়া ছাড়াই দুলে উঠবে গাছের পাতাগুলো। যে বেল গাছের দিকে তাকালে ছমছম করে উঠত গা, সেই বেলগাছটার কথা ডায়েরিতে শেষ পর্যন্ত লেখাই হলো না। ডায়েরিটা যদি ওরা পায়, একটু আগ্রহ দেখিয়ে যদি প্রত্যেকটা পাতা পড়েও আমার জীবনী বলে যদি চিনতে পারে, তাহলেও শেষ রক্ষা হবে না। কারণ শেষটা তো আর লেখাই হলো না। আমার অভিজ্ঞতাটাই হয়েছে মৃত্যুর পর। আর এই অভিজ্ঞতাটা লেখবার জন্য যে ক্ষমতা দরকার তা আমার কাছে আর নেই। কলম ধরার আঙুলগুলো পুড়ে যাচ্ছে আগুনে, এখনো পুড়ছে। এ খবর নিশ্চয়ই জানাজানি হয়ে গেছে। দখলদারি চালিয়ে যেতে পারবার অধিকার জারি করতে পেরে বোধহয় খুব খুশি হয়েছে সেই গাছটা, সেই গা ছমছমে বেল গাছটা। শুনছিলেন গা ছমছমে বেল গাছ। বিভিন্ন চরিত্রে গল্প পাঠে নিত্যানন্দ, শাশুড়ি ঠাকুমা স্বাতী, সুপ্রিয় নিতু, বড় খোকা বুবাই, বড় বৌমা সায়ন্তিকা, মেজ বৌমা প্রত্যুষা, সেজ বৌমা দেবস্মিতা, বীণা দিদি কৃষ্ণকলি, বড় মা বড়জা বর্ণালী, বড় ভাসুর রাজ, ডাকাত সাম্য, ডাকাত দলের লোক 1 অগ্রজ, ডাকাত দলের লোক 2 আকাশ, মাসি শাশুড়ি কৃষ্ণকলি, সুধাংশু সৌমিক, মেহুলি পাপিয়া, বিদ্যুৎ সপ্তর্ষি, নীলাঞ্জন দত্ত রূপঙ্কর, মনোজেঠু সৌমিক, মুরলীধর শুভদীপ, কৃষ্ণা মধুরা, ঠাকুরদা বুবাই, ছোট খোকা তমাল, বুবাইদা, শুভম, ডোম, নিতু। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।